আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কাছের দূরের আমার শুভাকাঙ্ক্ষী চেনা অজানা এবং আমার সম্মানিত ক্লায়েন্ট যারা আছেন বিগত দিনে আমার সাথে ছিলেন সবাইকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম হবে, এই জন্য শুরুতেই আমি বলে নিচ্ছি যে সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন এবং বিশেষভাবে অনুরোধ করছি একটি কারণে, কারণ আপনারা জানেন আমি গতানুগতিক ভাবে আমি সাধারণত যে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলো তৈরি করি আমার কোম্পানিকে প্রমোট করার জন্য। বাট আজকে যে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে আপনাদের জন্য। আপনাদের কাছে আমি আমার বিগত দিনের জবাবদিহিতা করতে আসছি, আপনাদের সাথে বলতে আসছি আমার না বলা কিছু কথা এবং অনেক অজানা তথ্য আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু ইনফরমেশন পাবেন সার্বিয়া নিয়ে। এবং আমি বিগত দিনে অনেকেই প্রশ্ন করেন আমাকে যে সম্রাট ভাই, সার্বিয়ার কেন আপনার ফ্লাইটগুলো দেখতেছি না, কেন আপনার ফ্লাইট হচ্ছে না, আপনি শুধু ওয়ার্ক পারমিটে কেন পড়ে আছেন, আপনি কেন ফ্লাইটে যাচ্ছেন না, এই ভিডিওগুলো কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর আমি একটু দিব আজকে। হ্যাঁ, তাহলে শুরুতে কথা না বাড়িয়ে এবং বিভিন্ন রকম উদাহরণ না দিয়ে আমি মূল ঘটনায় চলে যাই। তারপরে আপনারা যদি একটু সময় দেন তাহলে আমি দুইটি কথা, আমার মনের দুইটি কথা আপনাদের কাছে বলবো, কারণ আমি মনে করি এই বিষয়গুলো আপনাদের জানা উচিত। তাহলে আসেন আমি শুরু করি। আজ থেকে গত বছর আমি যখন সার্বিয়ার কাজ প্রথম শুরু করি, সার্বিয়ার কাজ শুরু করার পরে অক্টোবরের 27 থেকে 28 তারিখের মধ্যে গত বছর আমার ওয়ার্ক পারমিট গুলো আসে। তার ঠিক 10 থেকে 12 দিন পরেই কিন্তু আমি তাদেরকে অনলাইন দিই। তার ঠিক এক মাস পরে আমি কিন্তু সবাইকে অ্যাপ্রুভাল দিই। এবং আপনারা জেনে খুশি হবেন তখন কিন্তু রোজার দিন চলতেছিল, মার্চে আমার জন্মদিন ছিল। তো এই সময়টাতে আমি সুসংবাদ পাই যে আমার ভিসাগুলা হয়েছে। তো যে ভিডিওতে আমরা যাদের নামগুলা বলছি এদের কিন্তু আমার টোটাল গ্রুপ ছিল হচ্ছে 22 জনের। এই 22 জনের মধ্যে আমি ভিসা স্ট্যাম্পিং ভিসা পাই হচ্ছে 9 জনের। এর মধ্যে যেমন হচ্ছে উজ্জ্বল মিয়া ছিল, তারপরে হচ্ছে আপনার তারেক সরকার ছিল, তারপরে আমাদের রাজন ভাই ছিল, অলিয়ার ভাই ছিল, তারপরে হচ্ছে আপনার জুয়েল ছিল, তারপরে আলামিন ছিল, তারপরে হচ্ছে মাসুদ ছিল, মুস্তাফিজুর ছিল, ইমন ছিল। এইদের হচ্ছে আমি মানে ভিসা স্ট্যাম্পিং পাই। তো এটা পাওয়ার পরে অবশ্যই আপনারা জানেন যে আমি খুব আনন্দে আতিশয্য হই। কিন্তু আমি এটাকে আবার কি করি, আমি আমার যে 9 জনকে আমি সবাইকে বলি যে তোমাদের কারো ঢাকা আসতে হবে না, ভিসাগুলা যেহেতু আমি পাইছি তাহলে একটু ধৈর্য ধরো, এই পাসপোর্ট গুলা বাংলাদেশে ফেরত আসার পরে আমরা ভিডিওটা করব। এবং এই ভিসা পাওয়া পর্যন্ত যে 3টা মাস ছিল, 3 মাস আমি সার্বিয়া নিয়ে কোনো ভিডিও করি নাই। কেন করি নাই? আমার ধারণা ছিল যে যে কাজগুলো আমি করতেছি এই কাজগুলো যদি সহি সালামতে উঠে আসে তখন আমি ভিডিও করব, কারণ আমি এটাই চাইতেছিলাম যে আমিও সার্বিয়ার সফলতা নিয়ে আপনাদের সামনে আসি। এই জন্য আমি 3 মাস কিন্তু কোনো ভিডিও করি নাই। তো এখানে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই যে আমি কাজটা করে গেছি, আমি টোটাল 22 জনের কাজ আমি একজনের সাথে করি, মানে 22টা পাসপোর্টের কাজ আমি শুরু করি। তার মধ্যে 9টা পাসপোর্টে স্টিকার লাগে আর বাকি যে কয়েকজন আছে তাদের অনলাইন হয়ে যায়। এইভাবে আমার লেনদেন করতে 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 ওই ব্যক্তির সাথে প্রায় আমার অর্ধ কোটি টাকা, 46 লাখ টাকার মতো আমার তার সাথে লেনদেন হয়, যে এভিডেন্স গুলো আপনাদের কাছে আমি এই যে দিলাম। এই যে টাকাটা লেনদেন হয় তার সাথে এবং এই যে দীর্ঘ পথ, আমার স্বপ্ন দেখা সবকিছু ফোকাস আমার এটার উপরে ছিল। এর মধ্যে আমি কি করি, আপনার ঈদ ঈদ চলে আসে সামনে, তো সবাইকে নিয়ে আমি তখন একটা ভিডিও তৈরি করি এবং সবাইকে বলি যে সামনে ঈদ আর আপনারা পাইছেন ভিসা, এর থেকে তো আর সুসংবাদ এবং সুখবর কারোর জন্যই হতে পারে না। তো ইনশাল্লাহ আমাদের ঈদটা এবার ভালো কাটবে। তো ঈদের পরেই আমাদের পাসপোর্ট গুলো হাতে পাওয়ার কথা ছিল। ঠিক সময়ে আমরা পাসপোর্ট পাই কয়েকটা ডেট ঘোরার পরে, এবং আমরা দেখি যে আমাদের পাসপোর্ট গুলা সাদা, কোনো ভিসা লাগে নাই। তো আমি কিন্তু প্রতারিত হই এবং আরো 2 জায়গায় আমি সার্বিয়া নিয়ে কাজ করে প্রতারিত হই। টোটালি আমি প্রায় আপনার 60 লাখ টাকার মতো সার্বিয়ার কাজ করতে গিয়ে প্রতারিত হই। তো তখন আমি কি করব? আমি একদম মানে হতাশ হয়ে যাব? আমি কি ফ্রাস্ট্রেশন নিয়ে ঘরের মধ্যে ঘুমাবো? আমি এটা না করে আমার যারা ক্লায়েন্ট আছে আগের, তারা সবাই আমাকে এটা বলবে, আমি সবার সাথে যোগাযোগ করি। আমি 1 ঘন্টার জন্য আমার ফোনটা আমি বন্ধ করি নাই এবং আমি একদিনের জন্য এমন হয় নাই যে আমি আমার অফিসে আসি নাই। সবাইকে আপনারা দেখবেন সবার সাথে এমন সম্পর্ক, আমার মেয়ের অনুষ্ঠানে আমি সবাইকে দাওয়াত দিয়ে এনে সবাইকে আমি আমার সমস্ত কথা আমি সবাইকে বলি। এবং আমার বিজনেসটাই ছিল, সবার সাথে আমি খুব ট্রান্সপারেন্স ছিলাম এবং আমি স্বচ্ছ ছিলাম এবং এই কাজটার জন্য আমি অনেক বেশি পরিশ্রম করছি সততার সাথে, এটা সবাই কিন্তু জানে। যার ফলশ্রুতিতে কারো কোনো সমস্যা আমার সাথে হয় নাই।
পরবর্তী ধাপটা বলি, যখন সবাই আমাকে টাকার জন্য চাপ দেওয়া শুরু করলো, তখন কিন্তু আমি শিরিন শারমিন কুশিয়াপুর টাকাটা আমি তাকে দিয়ে দিলাম। এবং ওই যে সজীব ছিল এবং জুয়েল ছিল, এই যে তাদেরটাও আমি বলতেছি, তাদের টাকাটা আমি দিয়ে তাদের পাসপোর্ট এক জায়গায় জমা দিলাম। উজ্জ্বল ছিল এবং মাসুদ ছিল, এই দুইজনকে আমার অফিসে নিয়ে আসলাম, তাদের ভিসা হয়েছিল। তারা আমার সাথে এসে, একজন আমার অফিসে কাজ করছে, আমার অফিস মানে তার অফিস, সে আমার ভাইয়ের মতো। সে বলতেছে, সম্রাট ভাই আমি সব বিষয়টা আপনার জানি। সে এখন আমার অফিসের এমপ্লয়ি, পাশাপাশি তার কাজটাও আমি আরেকটা জায়গা থেকে করছি। আলহামদুলিল্লাহ, সেও হয়তো খুব তাড়াতাড়ি সার্বিয়াতে আল্লাহ তারে কবুল করতে পারে, তার অনলাইন হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার তারেক সরকার ছিল, তার কাজটাও শুরু করলাম, রাজন ভাইয়ের কাজটাও শুরু করলাম। এইভাবে যে 22 জন ব্যক্তি আছে, সবার কাজটাকে আমি সমাধান করে দিলাম এবং সবার সাথে আমি সুসম্পর্ক তৈরি করলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা যেটা বলেন যে আপনার ফ্লাইট কোথায়, এখন আমি জানি আমি কি হয়েছি, আমি প্রতারিত হইলাম, আমার মনে অনেক কষ্ট। আমার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে আমি হাল ছেড়ে দেওয়া, আমি কুইট করা, আরেকটা অপশন হচ্ছে আমি লেগে থাকা এবং এই সমস্যার সমাধান করা। তবে আমি কি করব? আমি চিন্তা করলাম যে না, আমি কুইট করব না, আমি লেগে থাকবো এবং আমি আমার গন্তব্যে যাব। হয়তো আমি ব্যর্থ হয়েছি, সফলতার পথ একটু দীর্ঘায়িত হবে, কিন্তু আমি চিন্তা করলাম যে সবার সাথে আমার কমিউনিকেশন এবং সবার সাথে আমার সততা, আমার শক্তি, এটাই আমি সবাইকে বলি। তো সবার সাথে আমি সুন্দর সুসম্পর্ক রেখে আবার আমি বিজনেসটা শুরু করলাম। এবার আসেন আপনাদের প্রশ্নের উত্তরটা দিই। এখন আপনারা একটু চিন্তা করেন যে আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন, আপনি আমাকে যে প্রশ্নটা করছেন, বাট আমার জায়গাটা কেমন ছিল আমার জন্য বলি। মনে করেন আমি একজন ক্যান্সারের রোগী, আমি একদম মরি অবস্থা। এইখান থেকে আমি বেঁচে ফেরার পরে আমি কি করলাম? আমি জিমে ভর্তি হইলাম, আমি জিম টিম করে মোটামুটি বডি তৈরি করলাম। এখন আমার এক বন্ধু আমাকে বলতেছে যে তুমি বডি তৈরি করছো, বাট তোমার কেন কোনো অ্যাওয়ার্ড নাই, তোমার কেন কোনো পুরস্কার নাই, তুমি কেন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো না? তো আমার কাছে মনে হচ্ছে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোনো অ্যাওয়ার্ড পাওয়ার থেকে আমি যে জীবন যুদ্ধ করে বেঁচে আছি, ঠিকই আছে, এটা আমার জন্য বড় পুরস্কার। তো বিষয়টা এমন হয়েছে, আপনাদের জন্য ফ্লাইটটা দেখা ছিল খুব বড় পুরস্কার, বাট আমি ওই সময়টাতে টিকে টাকাই ছিল আমার জন্য বড় পুরস্কার। শিবকারার একটা বই আছে, বইটার নাম হচ্ছে লিভিং উইথ অনার, সম্মানে বাঁচুন। এখানে শিবকার একটা কথা বলছে, 4 জন ব্যক্তি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, একজনও পুরস্কার জিতে নাই, কিন্তু সবাই মনোভাবের দিক থেকে সবাই চিন্তা করতেছে আমরা বিজয়ী। কেন? প্রথম ব্যক্তি, সে জীবনে কোনোদিন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি নাই, অর্থাৎ সে মনোভাবের দিক থেকে এই জন্য সে বিজয়ী, কারণ সে একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে। দ্বিতীয় ব্যক্তিটি ছিলেন, সে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে কখনো একদম শেষ পর্যন্ত দৌড়াইতে পারে নাই, কিন্তু আজকে সে শেষ পর্যন্ত দৌড়াইছে, সে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয় নাই। মনোভাবের দিকে কেউ ব্যক্তিটিও বিজয়ী। বিজয় হচ্ছে একটি মনোভাব, আর জয় হচ্ছে একটি ঘটনা মাত্র। আপনি যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে হারাইতে পারেন, তার মানে এই নাই ব্যক্তি আপনার সাথে পরবর্তীতে আবার জয় হইতে পারে না। আপনি জানেন অলিম্পিকের একটি ঘটনা, ব্যাডমিন্টন খেলার সময় তখন তো এত প্রযুক্তি ছিল না, তো ব্যাডমিন্টন খেলার যে একটা দাগ থাকে না, এই দাগের মধ্যে পাড়া দিয়া বা দাগের বাইরে চলে গিয়ে যদি আপনি ব্যাডমিন্টনটা মারেন, তাহলে কিন্তু আপনি আউট। তো 1 পয়েন্ট দরকার ছিল একজনের, আরেকজনের দরকার 2 পয়েন্ট। ঠিক এই সময়টাতে একজন ব্যাডমিন্টন বলটা মারছে, তখন রেফারি বাঁশি পুদিয়ে দিচ্ছে যে আপনি বিজয়ী হয়ে গেছেন। ঠিক এই মুহূর্তে ওই ব্যক্তি বলতেছে যে জি না, আমার পাটা বাইরে চলে গেছিল, আমি আজকের জন্য জয়ী না। তখন যে ব্যক্তিটা হেরে গেছে ওই ব্যক্তি বলতেছে যে সত্যিকারের আজকের বিজয়ী তুমি, যদিও আমি জয়ী হয়েছি, কিন্তু তুমি কিন্তু তোমার জয়ের নিশ্চিত পুরস্কারটা আমার হাতে তুলে দিলা, তোমার সততার, তোমার মহত্বের জয় কিন্তু আজকে হইল। তো আপনারা কিন্তু অনেক সময় দেখবেন আমরা কিন্তু হেরে গিয়েও অন্যকে জিতাইয়া দিতে পারি। আমি, আমার কাছে কি অপশন ছিল? আমি যদি এখন, আমার কি এটা অন্যায়, আমি সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চাই, আমি কারোর সাথে প্রতারণা করতে চাই না, কাস্টমারদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই এবং সবাইকে আমার বাসায় নিয়ে যাই, সবাইকে আমার বাড়িঘর চিনাই, বা এটা আমার কোনো নিজেকে হাজির নাজির করছি না, আবার নিজেকে অবদমিত করেও রাখছি না, আমি সবাইকে নিয়ে যাই, নিয়ে আমার ডাইনিং এ বসে সবার সাথে খাই, এটা কি আমার অপরাধ হইতে পারে? আমি সবার সাথে যোগাযোগ করি, সবাইকে নিয়ে আবার স্বপ্ন দেখি, সবার সাথে মিশে সমস্ত কিছু সমাধান করে আবার স্বপ্ন দেখতেছি, এটা কি আমার অপরাধ হইতে পারে? আমি চাই সমাজের 8-10টা মানুষের মতো আমার স্ত্রী সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে আমি ভালো থাকবো, রুজি রোজগার করব। আমি কি এই দেশের জন্য একটু অবদান রাখছি না? আচ্ছা আপনারা বলেন, আমার দ্বারা কি এখন পর্যন্ত একজন মানুষও বিদেশ যায় নাই?
আমি হয়তো বসুন্ধরা গ্রুপের মতো এত বড়, মেঘনা গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানের মালিক নই, আমি হয়তো এত বড় পরিসরে দেশের জন্য অবদান রাখতে পারছি না, কিন্তু আমি কি একটা ভাইকেও আমার দ্বারা কি বিদেশে আমি পাঠাই নাই, সে কি গিয়ে বাংলাদেশে রেমিটেন্স দিচ্ছে না? তাহলে আমি আমার জায়গা থেকে কিন্তু আমি চাচ্ছি যে ভালো করছি। আপনারা জানেন, আপনারা সবাই বলেন যে এটা দালালি বিজনেস, আসলে কি এটা তাই? বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় রেমিটেন্সদারি হচ্ছে এই ম্যান পাওয়ার বিজনেস, আসলে কি তাই? সেদিন আমি একটা টেলিভিশন চ্যানেলে দেখতেছিলাম, একজন মেয়ে কান্না করে বলতেছে, মানে একটা চ্যানেল একটা অনুষ্ঠানে দিতেছিলাম, সে বলতেছে আমি যখন একটা পোস্ট করি তখন মানুষ আমাকে বলে আমি 12 বাতারি। আমি কি আসলে তাই? আমি আমাকে যে 12 বাতারি আপনারা বলছেন, আমি বিয়ে করার পরে আমি শুনি যে আমার হাজবেন্ডের আরেকটা বউ আছে এবং সে প্রেগনেন্ট, তারপরে আমি তাকে ছেড়ে চলে আসি এবং আমি আমার লাইফটাকে গুছায় নিই। কোন চ্যানেলটাতে আমি আমার মনে নাই, আমি আমার ভিডিওতে ইনসাইডে আমি এই জিনিসটা দিয়ে দিব না। তো আপনারা আপনার চোখে এটা 6, আমার চোখে এটা 9 হইতে পারে। মানুষকে কখনো আর্গুমেন্টে যা হুট করে কাউন্ট করা ঠিক না। আমি আমার জায়গা থেকে যে চেষ্টা করে টিকে আছি, এটার জন্যই আমি মনে করি আমি সফল। আর আপনার কাছে হচ্ছে ফ্লাইটটা সফল। কারো কাছে এক মুষ্টি ভাত 3 দিন কষ্ট করে অনেকেই পাচ্ছে না, আরেকজন দেখবেন আপনার 3 দিনের খাবার ফেলে দিচ্ছে। তো সফলতাটা আপনার কাছে যেমন ঠিক তেমনই। আপনি দেখেন ডেল কার্নেগির আমি রচনা সমগ্র পড়েছিলাম, ওইখানে ওই যে পাবলিক পার্কে ঢুকতে না দেওয়া ছেলেটা এন্ড্রু কার্নেগি, সে কিন্তু আমেরিকার ইস্পাতের রাজা হয়েছে। যেই পার্কে তাকে ঢুকতে দেয় নাই, এই পার্কটা কিনতে তার সময় লাগছিল 30 বছর। 30 বছর কিন্তু সে এই পার্কটা কিনছে। আপনি থিঙ্ক অ্যান্ড গো রিচ বইতে এডুইন সি বার্নের একটা গল্প আছে, প্রথম অধ্যায় 22 নম্বর পাতায়। ওইখানে টমাস আলভা এডিসনের পার্টনার হওয়ার জন্য সে তার মাকে বলে মালগাড়ির ছাদে করে চলে আসে এবং সে কিন্তু 14 বছর পরে পার্টনার হয়। তো সফলতাটা আপনি কি রকম? উসাইন বোল্ট, যে কিনা পৃথিবীর সবচেয়ে দ্রুত মানব, যে কিনা 9.5 সেকেন্ডে বা 9 সেকেন্ড আপনার 5.9 কটা সেকেন্ডের মধ্যে সে 100 মিটার দৌড়ায়। হুসাইন বোল্টকে প্রশ্ন করা হয়েছে তোমার কাছে এই সফলতাটা কি? আসলে আপনি দেখেন হুসাইন বোল্ট কিন্তু 4 বছর প্র্যাকটিস করার পর অলিম্পিকে দৌড় দেয়। তার সাথে যে দৌড় দেয়, তার সাথে যে সেকেন্ড হয়, তার দূরত্ব কিন্তু কটা সেকেন্ড থাকে, সাথে যে থার্ড হয় তার দূরত্ব কিন্তু কটা সেকেন্ড থাকে। তো তারাও কিন্তু এক একটা দেশের প্রতিনিধিত্ব করার জন্য অলিম্পিকে আসে। তো হুসাইন বোল্ট বলতেছে যে আমি 4 বছর পরিশ্রম করার পর কত সেকেন্ড বাঁচাইতে পারি, এক কদমও বাঁচাইতে পারি না। অনেক সময় দেখা যায় আমি যার সাথে সেকেন্ড হই তার পা আমার পা মানে পড়ছে পড়ছে। এত সহজ না ভাই সফলতাটা, মানে এটা হুট করেই আপনি 9.5 সেকেন্ডে 100 মিটার দৌড়াইতে পারবেন না। আপনি একটু চিন্তা করেন। কিন্তু তো আপনারা যেভাবে আমাকে দেখতেছেন, আমার সফলতা দেখতেছেন, এইভাবে আসলে আমি সফলতাটাকে দেখছি না। আমি চাচ্ছি যে আমার সফলতার পথটা একটু দীর্ঘায়িত হয়েছে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যে টিকে আছি, আমি বাঁচলামই না, আমি মরে গেলাম, আমাকে নিয়ে অনেক লেখালেখি হইলো, লাভটা কি দিন শেষে? দিন শেষে আমি তো এখন পর্যন্ত এই যে কথা বলতেছি, আপনাদের কাছে আমার কাজের জবাবদিহিতা করতেছি, এই জন্য আমার সার্বিয়ার ফ্লাইট হয় নাই, এতে আমার কোনো আক্ষেপ নাই, কোনো দুঃখ নাই। আমি আপনাদের নিকটে অনেক প্রীত এবং আমি অনেক ধন্য। আমি ভালোবাসি আমাকে এমন মানুষ আমি বেশি পেয়েছি। আমি যখন একটা পোস্ট করি তখন আমি দেখি 20 জনে ভালোবাসে, 2 জনে ঘৃণা করে, তাহলে আমি কাদের জন্য বাঁচবো, কাদের জন্য কাঁদবো? যারা আমাকে 2 জন ঘৃণা করে তাদের জন্য কাঁদবো, নাকি যে 18 জন আমাকে ভালোবাসে আমি তাদের জন্য হাসবো? আমার জানা মতে আমার কোনো শত্রু নাই, এবং আমার আগের গত 1 বছর ধরে যে যাত্রীগুলো আমার সাথে ছিল তারা এখনো আমার সাথে আছে এবং সবার কাজ আমি করে দিচ্ছি। একজন মানুষ বলতে পারবে না যে সম্রাট ভাই আমাদের সাথে প্রতারণা করছে। তাহলে আমি যদি কালকে মরেও যাই, আমি কিন্তু আমার হৃদয়ের দিক থেকে আমি কিন্তু বড়। আমি তো জানি, আমার হৃদয় তো জানে আমি কি করছি সবার সাথে। অতএব আপনাদের কাছে আমার প্রয়োজন মনে করছিলাম যে আপনাদের কাছে আমার এই কথাগুলো বলা অনেক ছিল, কিন্তু সব কথা আসলে বলে না, হৃদয় কিছু কথা বুঝে নিতে। আপনারা যেটাকে ওই যে কাজী নজরুলের লেখা একটা কবিতা আছে না, সাধুর নগরের বেশ্যা, হ্যাঁ সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন, এটাই সাধুর দেশ। আমাদের দেশ খুব সাধু, এখানে বেশ্যার লাশ দাফন হয় না, কিন্তু বেশ্যাকে বেশ্যা বানাইছে কে? কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে কিন্তু বলছে যে বেশ্যা তো মায়ের জাতি, নারী তো মায়ের জাতি, বেশ্যা বানালো কে? ভদ্র সমাজে সতীর ছেলেরা কদ্দের সেজেছে। তো ভাই, আমরা কাজ করি আপনাদের জন্য, কাজ করতে গিয়ে সফলতা ব্যর্থতা মিলিয়েই কিন্তু জীবন, সুখ দুঃখ মিলিয়ে জীবন। জীবনে যদি মৃত্যুই না থাকতো, আমি যদি নাই মারা যাইতাম, তাহলে এই জীবনের কোনো মূল্য থাকতো?
এটা একদম কমন একটা সেন্স না, যে আমার যদি দুঃখই না থাকতো, আমার যদি ব্যর্থতাই না থাকতো, সব কালই সফলতাই থাকতো, তাহলে তো আমরা সবাই আলো বলে অন্ধকার তুই বলো কালো, অন্ধকার বলে ভাই তাই তুমি আলো, তো এটার কোনো মূল্য থাকতো? তা আপনারা কেন এইভাবে দেখেন জিনিসটা? আপনারা এভাবে দেখতে পারেন না যে মানুষটা তো এখনো একদম ওপেন আছে, সে তো আমাদের সাথে আছে, তো কেন শুধু শুধু একজনকে এরকম কমেন্ট করে আমরা কষ্ট দিব? আপনাদেরকে তো আমি অনেক ভালোবাসি, আমার একটু সময় বেশি লাগছে, আমার এই বিজনেসটা খুবই জটিল এবং কঠিন, প্রচন্ড পরিমাণ চাপ আমাদেরকে নিতে হয়, আমাদেরও সংসার আছে, মা আছে, সন্তান আছে, নিজের একটা ব্যক্তিগত জীবন আছে, সব শেষ করে উজাড় করে দেই, কিন্তু কেউ কি বলতে পারবে কারোর সাথে আমার লেনদেন হওয়ার পর তাকে আমি মেরে খাইছি? আমি নারায়ণগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জ থেকে শুরু করে আজ পর্যন্ত যে জায়গায় আছি, আমি আমি বলছি ভাই, আমার কাছে যদি কেউ ন্যাক ভাবে হক ভাবে আমার জানা অজানায় আমার কাছে যদি কোনো পয়সা আপনারা পায়া থাকেন, সরাসরি আমি মগবাজার বসি রাজ্জাক প্লাজা লিফটের 12-তে আমার অফিসে চলে আসবেন, আমার কাছে আসেন, আইসা আমাকে বলেন, আমি আপনাদেরকে দেনা পাওনাটা পরিশোধ করে দেবো। আমি এভাবে মরতে চাই না যেখানে মানুষ আমাকে ঘৃণা করুক। মানুষের জন্য কাজ করি, মানুষের কল্যাণের জন্য কাজ করি, মানুষ যেন আমাকে দুটা কথা ভালো বলে, আমার জন্য দোয়া করে, এটা আমি চাই। বিশেষ করে কে কিভাবে চাইলো আমি জানি না। অনেক বেশি ভালো থাকবেন। সার্বিয়ার জন্য আমার কিছু ডিমান্ড লেটার আছে এখন নতুন, কিন্তু স্কিল পিপল হইতে হবে। কি স্কিল যদি আপনি না হন, আপনার যদি কাজ শেখার আগ্রহ থাকে, তাহলে আমরা স্কিল করে নিব। আপনারা কিন্তু এখন আমাকে পাসপোর্ট জমা দিতে পারেন, সার্বিয়ার জন্য আমি কাজ করছি, এবং ইনশাল্লাহ আমি কনফিডেন্সের সাথে বলছি সার্বিয়ার ফ্লাইট আমি কিন্তু এই বছরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এটাই কিন্তু আমার একটা প্রতিজ্ঞা ছিল নিজের সাথে নিজের। আমি কাউকে ছোট করেও না, কাউকে বড় করেও না, আমি নিজেকে পুরা বড় হইতে চাই, তাহলেই কিন্তু আমি বাহবা পাবো। আমি জানি আমার প্রতি প্রচেষ্টার চেষ্টার কোনো মূল্য নাই যদি আমি সফলতা না দেখাইতে পারি, কিন্তু আমার এই টিকে থাকার গল্পটাও আপনাদের জানা উচিত ছিল। তো সবাই বেশি ভালো থাকবেন, আমার জন্য সবসময় দোয়া করবেন। আমি একটি কথা বিশ্বাস করি, এবং এই শক্তিতেই কিন্তু আমি আছি, এবং সবসময় আমি বলি যে একজন সবার জন্য, সবাই একজনের জন্য। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।